এটা একটা 400 কেবি সাউন্ড রিঅ্যাক্টর বলে, দেখতে ট্রান্সফরমারের মতোই লাগে। এখন এটা একটা ট্রান্সফরমার না রিঅ্যাক্টর, এটা বোঝার উপায় কি? বোঝার সিম্পল উপায় হচ্ছে, এটা ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে এর শুধুমাত্র তিনটা বুশিং আছে, এবং তিনটা বুশিং তিনটা ফেজের জন্য RYB। এবং এই উপরে যদি একটু দেখি তাহলে ওখানে একটা নিউট্রাল বুশিং আছে, ঠিক আছে? আমি যদি এটা কাছে নিয়ে দেখাই, এই যে একটা নিউট্রাল বুশিং, এই বার দিয়ে আমার হচ্ছে এই যে উপরে টপে যে বুশিংটা আছে এই বার দিয়ে নিচে কি গ্রাউন্ড করা আছে, সলিডলি গ্রাউন্ড করা আছে। সুতরাং রিঅ্যাক্টর এই জন্য তিনটা মাত্র বুশিং আছে, সেকেন্ডারি কোনো আলাদা কোনো বুশিং নাই। যদি এটা ট্রান্সফর্মার হইতো তাহলে মিনিমাম 6টা বুশিং থাকতো, অর্থাৎ প্রাইমারি 400 কেবিতে তিনটা বুশিং থাকতো এবং সেকেন্ডারিতে যেটা বলি আমরা সেখানে তিনটা বুশিং থাকতো। এবং টার্সিয়ারিও যেহেতু উইন্ডিং থাকে আমার ট্রান্সফর্মার অক্সিলারি পাওয়ারের জন্য, তখন টার্সিয়ারি উইন্ডিংও মানে বুশিং থাকতো, ঠিক আছে? এর নেম প্লেট থেকে খুব সহজে এটা বোঝা যায় যে এটা কানেকশনটা কী ধরনের। যে নেম প্লেট যদি আমরা যাই তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে যে আমার একটা ওয়াই কানেক্টেড, হ্যাঁ ওয়াই কানেক্টেড, জাস্ট তিনটা ফেজ ওয়াই কানেক্টেড করা আছে এবং নিউট্রালটা গ্রাউন্ড করা আছে। জাস্ট তিনটা কয়েল, এই তিনটা কয়েল একটা ইন্ডাক্টরের মতো কাজ করে এবং এটা আমার হচ্ছে রিঅ্যাক্টরের কাজ করে। রিঅ্যাক্টর দরকারটা কি? এখন আমরা একটা সাবস্টেশনে একটা রিঅ্যাক্টর কেন প্রয়োজন? প্রথমত আমরা জানি যে ট্রান্সমিশন লাইন তিন ধরনের, একটা বলছে শর্ট, একটা মিডিয়াম, একটা লং। ট্রান্সমিশন লাইনের লেন্থ যদি 80 কিলোমিটার বিলো হয় তাহলে সেটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন বলি। যদি 80 থেকে 240 কিলোমিটার যদি হয় তাহলে সেটা মিডিয়াম বলি, আর লং হচ্ছে 240 কিলোমিটার উপরে। তো শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্স ইফেক্টটা নেগলেক্ট করা হয়, বাট মিডিয়াম এবং লং ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্স ইফেক্টটাকে ধরা হয়। তো সুতরাং ক্যাপাসিট্যান্স ইফেক্টের কারণে আমার হচ্ছে, যেটাকে আমরা ফ্যারেন্টি ইফেক্ট বলি, রিসিভিং এন্ডের ভোল্টেজ সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়। এই তার মানে এই রিসিভিং এন্ডের ভোল্টেজ আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যায়। আমরা জানি ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। কি করে? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, বাট হচ্ছে সে সাপ্লাই দেয় কি ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। কি করে? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার সে কি করে সাপ্লাই দেয়। এখন কোন একটা সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল করে আমরা কি ভোল্টেজ কন্ট্রোল করতে পারি। যদি আমার কোনো সিস্টেমে ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেটাখানে আমরা যে কি করি, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিই, দ্যাটস মিন ক্যাপাসিটর লাগিয়ে দিয়ে ভোল্টেজকে কি করি, বাড়ায় দিই। আবার কোনো জায়গায় যদি ভোল্টেজ কমাইতে চাই একইভাবে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি করতে হবে, কনজিউম করতে হবে। সুতরাং আমি যদি এইখানে একটা ইন্ডাক্টর কানেক্ট করি, এখানে যদি আমি একটা ইন্ডাক্টর কানেক্ট করি তাহলে ক্যাপাসিটর যে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার ইন্ডাক্টর কি করবে, কনজিউম করবে। তার মানে এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা এই জায়গায় কিছু কি হয়ে গেল, কনজিউম হয়ে যাওয়ার কারণে আমার টোটালে এই লাইনের ভোল্টেজটা আমার কি থাকবে, ঠিক থাকবে। সুতরাং আমাদের শীতকালে যেহেতু আমাদের লোড কম থাকে অথবা নো লোড কন্ডিশনে আমাদের কি করতে হয়, এই রিঅ্যাক্টরটা আমাদের চালু রাখতে হয়। কিন্তু গরমকালে দেখা যায় যে আমাদের লোড যেহেতু ল্যাগিং লোড অনেক বেড়ে যায়, তার মানে এই লোডের আমার হচ্ছে কি, এখানে যদি আমরা একটা লোড মনে করি তাহলে এই লোডে আমার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড বেড়ে যায়। ল্যাগিং কোন রিঅ্যাক্টিভ পাওয়ার, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। সুতরাং তখন আমার আর এই রিঅ্যাক্টর চালু রাখার প্রয়োজন হয় না, কারণ ক্যাপাসিট্যান্স এফেক্টের কারণে ক্যাপাসিট্যান্স যে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার হচ্ছে লোডগুলোতে চলে যাচ্ছে। এই জন্য আমাদের রিঅ্যাক্টর প্রয়োজন। সুতরাং যে সব ট্রান্সমিশন লাইনগুলো বড় লম্বা সেই সব হচ্ছে সাবস্টেশন গুলোতে আমার রিঅ্যাক্টর প্রয়োজন হয়, আদারওয়াইজ রিঅ্যাক্টর খুব কমই প্রয়োজন হয়।